জনাব তারেক রহমানের উপর নিরাপত্তা ঝুঁকি। তারেক রহমানকে দেশে আসাকে কেন্দ্র করে অনেক বড় একটা গেম খেলতে চাইছে কিছু লোক। তাদের উদ্দেশ্য ভালো না। তারা চায় দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে। তাছাড়া তারেক রহমান যে প্লেনে আসছে, সেই প্লেনে পুরো তার পরিবার আসছে। সেই প্লেনের পুরো নজরদারি বা ভালো করে দেখে শুনে তারপরে সব ঠিক করতে হবে। বাংলাদেশ বিমান তো পুরো 17 বছর শেখ হাসিনা আন্ডারেই ছিল। তো এটা নিয়ে অনেক চিন্তার ভাবনার আছে। যদি অন্যান্য প্লেনে আসতো তাহলে এই ঝামেলাটা হতো না। কিন্তু তখন আবার অনেকে কাহিনী বলতো যে যে তারেক রহমান বলে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট, কিন্তু সে বাংলাদেশ বিমান বাদে কাতার এয়ারওয়েজ বা অন্য কোনো ইসে আসে। যদি জনাব তারেক রহমান অন্য কোনো এয়ারলাইন্সে যেমন কাতার এয়ারওয়েজে টিকিট কাটতো তাহলে তার নিরাপত্তা অনেক ভালো হতো। কিন্তু জনাব তারেক রহমান তো বাংলাদেশ বিমান বা বাংলাদেশ ফার্স্ট এরকম কোনো কিছু ছাড়া তো আসবে না। তো এখন আমাদের সবার প্রথমে দেখতে হবে জনাব তারেক রহমানের আসার পথে যেন কেউ কোনো অকারেন্স না ঘটাতে পারে। তারপরে জনাব তারেক রহমান লন্ডন থেকে সিলেটে যে ট্রানজিট নেবেন সেই ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে বা বিএনপির খেয়াল রাখতে হবে। সিলেটের বিমানবন্দরে ভালোভাবে সবকিছু চেক করতে হবে যেন কোনো অকারেন্স কেউ না ঘটাইতে পারে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশের অবস্থা কিরকম। হাদি ভাইকে যেভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, এইরকম ঘটনা সামনে যে ঘটবে না এর তো কোনো নিশ্চয়তা নেই। চলুন এবার জানা যাক তারেক রহমানের দেশে আসার ঝুঁকি কি কি হতে পারে। তারেক রহমান যে প্লেনে আসছে সেই প্লেনের সকল যাত্রীরই পাস্ট চেক করতে হবে। তিনি তার কোন দলের সাথে যুক্ত আছে, কোন দলের সাথে যুক্ত নেই, বা কোন কেবিন ক্রু বা কোন কার সাথে কার যুক্ত আছে, এটা ভালো করে দেখতে হবে। বিগত 17 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার সব জায়গায় তাদের গুপ্তচর প্ল্যান করে রেখে গেছে। তাই সবকিছু থেকে বাঁচতে আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে এবং সব দিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে আবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নতুন এক কাহিনী নিয়ে হাজির হচ্ছে। কাহিনীটা কি? সেটা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন। এখন আসুন এই কাহিনীতে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে এই আইন শৃঙ্খলা বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি এটা তো সবাই জানে। হ্যাঁ, তো এখন কাহিনী হচ্ছে যে অন্য একজনকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসাতে। কাকে পদে বসাবে? সেটা হলো খলিল সাহেব। কোন খলিল সাহেব? এই নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, যিনি কিনা পিনাকি ভট্টাচার্যের গুরু হিসাবে পরিচিত। সেই কাকে বলে, সেই হিন্দুদের এই যে রামায়ণের মতো, হ্যাঁ, যেরকম অর্জুন, হ্যাঁ, আর কৃষ্ণ, সেরকম পিনাকি ভট্টাচার্য অর্জুন, আর এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, এটা হলো কৃষ্ণ। হ্যাঁ, এটা পিনাকি ভট্টাচার্যই বলেছে। তো তিনি যদি আসে তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আর কথা হলো কথা তা না, সেটা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা যে দোষে দোষী, এই নিরাপত্তা উপদেষ্টাও তো সেই একই দোষে দোষী। কারণটা আমি আপনাদের বলি। এই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা তো শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ না, এটা হলো গোয়েন্দা সংস্থার কাজ। যে কিভাবে গোয়েন্দা রিপোর্ট সরবরাহ করবে, এটা কার কাজ? এটা নিরাপত্তা উপদেষ্টার কাজ। নিরাপত্তা উপদেষ্টা কে? এই খলিল সাহেব নিরাপত্তা উপদেষ্টা। তো বলতে গেলে এখানে দুইজনই তো দোষী। এই স্বরাষ্ট্র উপদেষ্টা যতটুকু দোষী, তার থেকেও বেশি বলতে গেলে নিরাপত্তা উপদেষ্টা দোষী। কিন্তু আমরা কি দেখছি, যে সরকার চাইছে যে এই নিরাপত্তা উপদেষ্টাকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর জন্য। তো এটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, যে দুইজনই একই সমান দোষভুক্ত আছে, কিন্তু একজনকে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে নিয়ে সে আবার কৃষি উপদেষ্টা, তার যে আর একটা পদ আছে ওখানে রাখছে, আর এই যে নিরাপত্তা উপদেষ্টাকে ওনাকে আবার নিয়ে আসছে। আপনারা তো হয়তো জানেন না, এই নিরাপত্তা উপদেষ্টা আর পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ, তারপরে আছে মাহমুদুর রহমান, হ্যাঁ, এই আমার দেশ সম্পাদক, এদের যে প্ল্যান, হ্যাঁ, যা শোনা যাচ্ছে, হ্যাঁ, তাতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে এরা পশ্চিমা এক রাষ্ট্রকে সাথে নিয়ে এতে বিরাট এক পরিকল্পনা। তো তারেক রহমান যেহেতু আহ আগামী একদিন পরে, মানে কালকেই তো উনি সন্ধ্যার দিকে প্লেনে উঠবেন। তো ওঠার পরেই তো পরশুদিন উনি 12টার দিকে বাংলাদেশে পৌঁছে যাবেন। তো এইরকম অবস্থায় যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এই খলিল সাহেব হয়, তাহলে বাংলাদেশের মানুষ তো উদ্বেগ দেখবে, এটাই স্বাভাবিক। আর কেন তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দেওয়া হবে? তিনি তো তার নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বই ভালোভাবে পালন করতে পারেননি। তিনি কি পেরেছেন সঠিক গোয়েন্দা তথ্য দিয়ে এরকম বাংলাদেশে যত অকারেন্স হলো, এই যে হাদি ভাইকে যেভাবে মারা হলো, এই নিরাপত্তা, এই গোয়েন্দা সংস্থার কাজ কি আসলে? এই যে লক্ষ কোটি কোটি টাকা গোয়েন্দা সংস্থার পিছনে ঢালা হচ্ছে, তাহলে গোয়েন্দা সংস্থা কি কাজ করছে? গোয়েন্দা সংস্থার তো একটা নির্দিষ্ট কাজ করা প্রয়োজন। এই গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণ করতে হলো এই খলিল সাহেব। তো তিনি যেহেতু বড় একটা কাজে ব্যর্থ হয়েছেন, সেহেতু তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা কাজ স্বরাষ্ট্র উপদেষ্টার পদ কেন দেওয়া হবে? আমার এটাই প্রশ্ন।
তাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেওয়া হয় তাহলে তো যেই লাউ সেই কদু। তাহলে মানুষ লাউ কদু কেমনে মানে মানে পার্থক্য করবে কেমনে যে কোনটা লাউ কোনটা কদু? হ্যাঁ, যে স্বরাষ্ট্র উপদেষ্টা তো একই দোষী। হ্যাঁ, সেই একই দোষ করেছে তো নিরাপত্তা উপদেষ্টা। এখন কি করব, সরকার যে কিভাবে চলে, কার নিয়মে চলে, হ্যাঁ, এটা আল্লাহ সেই জানে। হ্যাঁ, মানে এদের জ্ঞান বুদ্ধি কিভাবে হলে কিভাবে কি করবে, হ্যাঁ, এটাই আমার মানে মাথায় আসে না। যে একই দিন নিরাপত্তা উপদেষ্টা যে সম্পূর্ণ ব্যর্থ, হ্যাঁ, যে তার কাজ করতে এক সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে, সে কিভাবে আবার স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেতে পারে? হ্যাঁ, আর সামনে এত বড় একটা নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচন যদি শান্তিপূর্ণ ভাবে করতে হয় তাহলে তো আইন শৃঙ্খলা বাহিনী ভালো করে ভালো রাখতে হবে, এখান তো ভালো লোক আনতে হবে। তাই বলে এই নিরাপত্তা উপদেষ্টা যে ফেল করেছে একবার, হুম, এর পিছনে আবার কিরিকিটি লাগাচ্ছে মাহমুদুর রহমান। আমার পূর্ববর্তী ভিডিওগুলো তো আপনারা দেখছেন যে কিভাবে এরা কি প্ল্যানিং করছে যে বাংলাদেশকে কিভাবে, হ্যাঁ, কোন রাষ্ট্রে জঙ্গি রাষ্ট্রে নিয়ে নিয়ে যাওয়া যায়। হুম, আবার কোন কোন অনেক ইউটিউবার আছে যারা আর বিদেশে বসে বসে এই ভেঙে ফেল, এই তা ভেঙে ফেল, এইখানে আগুন লাগাই দে। কি ভাই এইসব? এরকম যদি ভবিষ্যতে যে যদি একই ব্যক্তিকে বসানো হয় তাহলে তো ভবিষ্যতে আরো প্রবলেম হয়ে যাবে। আর তারেক রহমান আসছে, তারা তো একটা সিকিউরিটির প্রবলেম আছে। যারা মানে বাংলাদেশকে যারা মুরগি মনে করে সেই শিয়ালদের কাছে যদি বাংলাদেশকে যদি মুরগি ভাগে দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে বাংলাদেশের? আর আরেকটা কথা বলে রাখি, আগামী পরশুদিন যখন তারেক রহমান সাহেব আসবেন তখন তার নিরাপত্তার জন্য বিএনপিকে এবং পুরো দলকেই ভালোভাবে সচেষ্ট থাকতে হবে যেন তার কোন রকম নিরাপত্তায় বিঘ্নিত না হয়। আমি বলবো বিএনপির ভাইদের বা যারা বড় বড় নেতা নেতৃবৃন্দ আছে যে তারেক রহমানের কাছে কাউকে যেতে দিবেন না। কারণ গুপ্ত যারা থাকে তারা গুপ্ত অবস্থায় যায়। হ্যাঁ, যে প্রথমে যে ভক্ত ভক্ত পরে যে এরকম আপনারা প্রিভিয়াস এরকম যে ভারতে যেমন ইন্দিরা গান্ধী ছিল, হ্যাঁ, তারপর বেনজির ভুট্টো ছিল পাকিস্তানের, এদের সাথে কি করছিল মনে নাই? যে ভালোভাবে ভালো সেজে গেছে। হ্যাঁ, এই জন্য তারেক রহমানের নিরাপত্তায় আমাদের খুব ভালোভাবে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। মানে তারেক রহমানের নিরাপত্তায় যত কঠোরতা তৈরি করা যায়, হ্যাঁ, সেভাবে করে তারেক রহমানকে, হ্যাঁ, আগামী মানে বলতে গেলে যত বছর বাংলাদেশের প্রয়োজন তত বছর আমাদের এই তারেক রহমানকে কাজে লাগাতে হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, হ্যাঁ, বাংলাদেশের উন্নতির জন্য, হ্যাঁ, বাংলাদেশের মানুষ যাতে ভালো করে খেয়ে পরে বেঁচে থাকে, বাংলাদেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে, বাংলাদেশের মানুষের যেন স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা এই সব দিকে নজর থাকে। এই জন্য আমাদের দরকার একজন রাষ্ট্রনায়ক। আমরা চাই আমাদের দীর্ঘমেয়াদী একজন রাষ্ট্রনায়ক আসুক যে আমাদের দেশকে অটুট বন্ধনে বেঁধে রাখবে, আমাদের দেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবে, আমাদের সেনাবাহিনীকে করবে শক্তিশালী, আমাদের গোয়েন্দা সংস্থা এখন যেরকম এই যে খলিল সাহেবরা যেরকম আর হালুয়া রুটি এরকম যেরকম ভাগ ভাগ করে না বড় বড় জায়গায় বসে আছে, কোনো কাম নাই কাজ নাই, হ্যাঁ, বড় বড় অফিসাররা কোনো কাম নাই, শুধু সিটে বসে আছে, সিটে বসে থাকে আর কোনো কাম নাই, শুধু বসে থাকা। তাই গোয়েন্দা রিপোর্ট কিরকম করতে হবে, অন্য দেশটা কিভাবে কি করে, যে 10 দিন পরে কি ঘটবে আজকে তার জেনে ফেলে যে 10 দিন পরে কি ঘটতে পারে। আপনারা কি করছেন বাংলাদেশে যেন ভবিষ্যতে আর কোনো অস্থিতিশীল পরিবেশ না সৃষ্টি হতে পারে, এই জন্য আপনাদের কাজ করতে হবে। আর যেন কোনো হাদি ভাইয়ের মতো এরকম আর যেন কারোর সাথে কোনো কিছু না হয়, এই জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে খুব স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুকে থাকলে ফলো করে দিবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।